আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের দুটো নবীন রাজনৈতিক দল, এই দুটো রাজনৈতিক দল একত্র হচ্ছে এবং এই রাজনৈতিক দলে ইতিমধ্যে তরুণদের মধ্যে বেশ কয়েকজন স্টার হয়ে গেছেন। তারা একত্র হয়ে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করার চেষ্টা করছেন এবং এটার ফলাফল কী হবে সেটা নিয়ে আলোচনা করব। আপনারা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুকে সবাই চিনেন, গণ অধিকার পরিষদ, এবং এই পরিষদে এই যাবৎকালে যত রাজনীতি হয়েছে সেই রাজনীতির মধ্যে বেশ কয়েকটি নাম সামনে চলে এসেছে। যেমন রেজা কিবরিয়ার নাম চলে এসেছে। উনি যথেষ্ট পণ্ডিত ব্যক্তি, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের ছেলে, কিন্তু রাজনীতির অঙ্গনে তার যে অভিষেক এটা মূলত নুরুর হাত ধরে, তিনি এখন নেই। এরপর গণ অধিকারকে কেন্দ্র করে নুরুর কাছ থেকে দূরে চলে গেছে, কিন্তু ভিন্ন একটা দল করার পরেও তিনি বেশ আলোচিত। সেটা হলো জনাব তারেক রহমান, মানে সবাই যাকে আম তারেক হিসেবে ডাকেন। আম আদমি পার্টি বা আম জনতা পার্টি নামে তিনি আলাদা একটা পার্টি করেছেন, কিন্তু তিনি এককভাবে, তার দলের অন্য কারো নাম আমরা জানি না, কিন্তু তিনি পরিচিত। তার সঙ্গে একজন কর্নেল আছেন, কিন্তু তার সাথেও জনাব তারেক রহমান বেশ ভোকাল। আর নুরুর সঙ্গে যারা আছেন তাদের মধ্যে আমি ব্যক্তিগতভাবে নুরু এবং রাশেদ, এই দুজনের নাম আমার মুখস্থ, আমি তাদেরকে চিনি, ফলে দেয়ার আর টু স্টার। আর ২৪-এর গণঅভ্যুত্থানের ফলে যে এনসিপি হয়েছে, সেই এনসিপিতে যিনি প্রধান নাহিদ, তার নামও লোকজন জেনে গেছে। সাধারণ সম্পাদক হিসেবে আক্তার, তার নামও সবাই জেনে গেছে। তারপরে ইংল্যান্ডে ছিল একটা মেয়ে, ডাক্তারি পাশ করেছেন, অক্সফোর্ডে পড়াশোনা করেছেন, বেশ পরিচিত। ঢাকা মেডিকেল থেকে পাশ করে আবার ইংল্যান্ড থেকে সে পিএইচডি করেছেন, তাসনিম জারা, বেশ পরিচিত। তারপরে আরেকটি ভদ্রমহিলা আছেন ডাক্তার তাসনুভা, টেলিভিশন টকশোতে আছেন, তিনিও পরিচিত। তারপরে নীলা ইব্রাহিম ছিলেন, তিনিও পরিচিত হয়েছিলেন, কিন্তু সেটা পদত্যাগ করেছেন। এরপরে বাকি যে নামগুলোর মধ্যে হাসনাত, সার্জিস, তারা তো বাংলাদেশে এখন বলতে গেলে তরুণদের মধ্যে স্টার। এর বাইরের পরবর্তী সারিতে এই কজনের বাইরে যেটা আছে, তুষার আছে, তো তুষার আছে, আর একজন আছেন হলো মাসুদ, যাকে অনেকে মংলা মাসুদ বলেন। তো মাসুদ এবং তুষার, এই কজনের নাম আমি বলতে পারি আমার মুখস্থ। ও আরেকজন আছে নাসিরুদ্দিন পাটোয়ারি, আক্তার নাসিরুদ্দিন পাটোয়ারি। তো এই কজনের নাম, তাহলে এটি কিন্তু এক বছরের মধ্যে একটা রাজনৈতিক দল হিসেবে যে কজনের নাম বললাম, মানুষের মুখে মুখে এই কয়টা নাম, এই ১০-১২টা যে নাম পরিচিত হয়ে গেছে, এটা চারটিখানি কথা নয়। তারা কতটা সফল হতে পেরেছেন, পারবেন, ভোটের রাজনীতিতে আদৌ সফল হতে পারবেন কি না, সেটা দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে এই অল্প সময়ের মধ্যে এরকম ১০-১২ জন লোক এনসিপিতে, যারা সারা বাংলাদেশের রাজনীতি যারা সচেতন, তাদের কাছে পরিচিত হয়ে উঠেছেন এবং ওনারা সবাই শিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা স্মার্ট, চৌকস কথাবার্তা বলেন এবং দেশের প্রথম সারির যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে গত এক বছরে তারা যে পাশাপাশি বসে আসছেন, কথাবার্তা বলেছেন, কোনো অবস্থায় তাদেরকে হীনমন্য মনে হয়নি। সত্যি সেই তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে এনসিপির যারা নেতৃবৃন্দ, রাষ্ট্র ক্ষমতায় তারা যে পৃষ্ঠপোষকতা পাচ্ছেন, এই কারণে হতে পারে, বা অন্য যে কোনো কারণে হতে পারে, তারা এখন যে আত্মবিশ্বাস ধারণ করেন এবং তারা এই মুহূর্তে যে ডিগনিটি ধারণ করেন, সেটি ঠিক সেম পরিমাণ ১০-১২ জন লোক অন্য রাজনৈতিক দলে কিন্তু আপনি এভাবে খুঁজে পাবেন না। আপনি বিএনপিতে চিন্তা করেন, মির্জা ফখরুল সাহেব, মির্জা আব্বাস, তারপরে এরকম ১০-১২ জন লোকের নাম আপনি বলতে পারবেন না। ৫-৬ জন আছেন। আওয়ামী লীগের তো কেউ নেই। জামাতে আপনি কার নাম বলতে পারবেন? জামাতে এখন শিশির মনির, আমিরে জামাত, আবদুল্লাহ তাহের, তারপর শেষে তাদের যে সাধারণ সম্পাদক, এই কজন, আর এর বাইরে তরুণদের মধ্যে ডাক্তার মাসুদ, এই কজনের নামই তো আমরা জানি। তো সেই তুলনায় বাকি যারা এনসিপিতে আছেন তাদের যে একটা পরিচিতি চলে এসেছে, এটা কিন্তু আমি কোনো অবস্থাতেই ছোট হিসাবে দেখছি না। এখন বাস্তবতা হলো যে নুরুল হক নুরু এবং রাশেদ, এই দুজনই, বাকি আরেকজন আসছে ওই অন্য একটা দল থেকে, কিন্তু
তার নামটা আমার মনে আসছে না এই মুহূর্তে। ইট মিনস এখনও সে কগনিজেন্সে আসেনি। তো নুরুন রাশেদের সঙ্গে বাকি এনসিপির যে সকল নেতৃবৃন্দ বললাম তাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ হবে এবং এটাকে কেন্দ্র করে সামনে যে নির্বাচন, সামনে যে রাজনীতি বা বিরূপ পরিস্থিতি, সেখানে কি ফলাফল হবে এগুলো নিয়ে মূলত আলোচনা করব। প্রথমত আমার কাছে মনে হচ্ছে যে অবস্থার মধ্যে দিয়ে নুরু প্রতিষ্ঠা পেয়েছিল, একটা বিরূপ অবস্থার মধ্য দিয়ে সেই প্রতিষ্ঠার পেছনে বহু মানুষের হাত ছিল। সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের হাত ছিল, অর্থাৎ নুরু যে ভিপি হয়েছেন, সেই ভিপি হওয়ার পেছনে কোটা বিরোধী আন্দোলনে নুরুল হক নুরুর যে ভূমিকা, যেটা ভূমিকা ছিল সেটা তাকে নেতা বানাতো না। আজকে যে নুরুল হক নুরু, তার পেছনে এক নম্বর তার যে কুনুতি বা এক নম্বর তার যে পদবি সেটা হলো ভিপি নুরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি। তো ভিপি নুরু হিসেবে তার যে লড়াই সংগ্রাম যদি হয়, সেই লড়াই সংগ্রাম ছিল 10%। বাকি যে 90%, বাকি 90% জামাতের সাহায্য, বিএনপির সাহায্য, ছাত্রলীগের যে গ্রুপটি নাহিয়ানকে চায়নি, মানে ভিপি প্রার্থী যে দাঁড়িয়েছিল জয় বা নাহিয়ান আমি বলতে পারবো না ছাত্রলীগের, তো তাকে যারা চায়নি সেই পক্ষটা প্লাস রব্বানির, তো সেক্রেটারি হয়েছিল রব্বানির যে নেতাকর্মী, তাদের সবার সাহায্য সহযোগিতা নিয়ে কিন্তু ভিপি নুরুল হক নুরু হয়েছেন। কিন্তু ভিপি হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, তাকে মা ডাকার কথা বলেছেন, পরবর্তীতে গণ অধিকার পরিষদ করেছেন, বিভিন্ন মানুষের সাহায্য, সরল বিশ্বাসের সাহায্য চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন এবং তিনি বলেছেন যে আমি একটা দল চালাতে টাকা লাগে, আমাকে তো মানুষের টাকা নিয়ে চলতে হবে। কিন্তু এটা মানুষ আসলে এত সরলতা রাজনীতিতে যাকে বলা হয় কেউ মানে অ্যালাও করে না। আপনি চাকু ঠাকিয়ে জোর করে চাঁদাবাজি করে একজনের 10 কোটি টাকা নিয়ে যান, আপনাকে সবাই সেলুট দেবে। কিন্তু আপনি খুব বিনয়ের সাথে বললেন যে একটা স্লিপ দিয়ে যে আমাকে 1 টাকা করে 2 টাকা করে সাহায্য করে, সবাই বলবে এটা ভিক্ষুক, ভিক্ষা দিয়ে কি রাজনীতি চলে? বা আপনি চাঁদা চাইলেন। তো এই বিভিন্ন কারণে নুরুর যে ইমেজটা, সেই ইমেজটা ক্ষুণ্ণ হয়ে তাকে এখন সবাই বিকাশ নুরু বলার চেষ্টা করছে। এর বাইরে তিনি খুব অ্যাম্বিশাস হয়ে গেলেন, সবাই তার প্রশংসা করলো, তিনি দেশের বাইরে গেলেন, মোসাদের সাথে বৈঠক করলেন, এরপর থেকে তার যে নাম এটা মোসাদ নুরু হয়ে গেল। তো মোসাদ নুরু, ভিপি নুরু, তারপর বিকাশ নুরু, এই যে ন্যারেটিভগুলো, এই ন্যারেটিভগুলোর পরে তাকে সবচেয়ে বেশি ক্ষতি করলো তার দল থেকে রেজা কিবরিয়ার দল আলাদা হয়ে গেল এবং তার যারা আপনজন ছিল যারা, তারা তার বিরুদ্ধে বলা শুরু করে দিল ঘরের। ফলে তার যে ইমেজটা, পাহাড় আকাশচুম্বী ইমেজটা, এটা নষ্ট হয়ে গেল এবং কয়েক দফা, বিশেষ করে তার নির্বাচনী এলাকাতে কয়েকবার লাঞ্ছিত হওয়া, বগুড়াতে মানে আর কোনো একটা জেলা থেকে বোধহয় তিনি লাঞ্ছিত হলেন, ঢাকাতে যখন তার যে অফিসটা তিনি ওই আগে একত্র অবস্থায় ছিলেন সেই অফিসটা তিনি দখলে রাখতে চেয়েছিলেন, সেখানে তিনি সেই অফিস উদ্ধার করতে গিয়ে তিনি বেদম প্রহারের শিকার হলেন, মানে মানে বেদম পিটুনি, সেই পিটুনি খেলেন। এরপরে আবার শেখ হাসিনার পতনের সময় ডিবি তাকে ধরে নিয়ে গেল, তখন তাকে মারলো, খুব করে মারলো। এরপরে সর্বশেষ জাতীয় পার্টির অফিস দখল করতে গিয়ে বা ওই অফিসের সামনে যে ঘটনা ঘটলো তাতে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে অনেকদিন হাসপাতালে থাকলেন আর এখন উন্নত চিকিৎসার জন্য বিদেশে তিনি গেছেন, সস্ত্রীক সিঙ্গাপুরে। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে সে এতটা অসুস্থ যে ওই জাতীয় পার্টির এই ঘটনার পরে তিনি আসলে প্রেসের সাথে, মিডিয়ার সাথে কথা বলতে পারেননি এবং তিনি মূলত কথা না বলে থাকতে পারেন না এবং তার কথাগুলো সবসময় চৌকস হয়, আকর্ষণীয় হয়। আপনি স্বীকার করেন আর না করেন, এটা মিডিয়াতে লিড নিউজ হয়। কিন্তু এই দীর্ঘদিন যাবৎ যে তিনি কথা বলছেন, ইট মিনস তিনি আসলেই শারীরিকভাবে অসুস্থ। এই শারীরিকভাবে অসুস্থ এই কথাগুলো বোঝানোর জন্য মূলত এত লম্বা ভূমিকা টানলাম। আর দ্বিতীয়ত তার যে ইমেজটা রয়েছে, তিনি ডাক দিলে লোকজন চলে আসবে, এই অবস্থা কিন্তু এখন আর নাই। কাজেই নতুন যে প্ল্যাটফর্মটা হলো, এই প্ল্যাটফর্মটা নিয়ে আলোচনা করবো। তার আগে আবার এখন নাহিদদেরকে নিয়ে আলোচনা করি। হাসনাত, সার্জিস, নাহিদ, তাদের যে 2024 সন জুড়ে যে ইমেজ ছিল, সেই ইমেজ নানা কারণে শেষ হয়ে গেছে, বিভিন্ন কারণে শেষ হয়ে গেছে। তুলনামূলকভাবে এখানে সার্জিস বা হাসনাত এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসেনি, কিন্তু নাহিদ নিজে দুর্নীতি না করলেও তার পিএস, এপিএস, তার বাবা
ভীষণ রকম এদের বিরুদ্ধে বদনাম আছে। তারপরে আক্তার সম্পর্কেও নানা রকম বদনাম আসছে। তারপরে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সম্পর্কে আরও অনেক বেশি বদনাম আছে। তো এই বদনামের কারণে সরকারের সঙ্গে কিন্তু তাদের একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে। এটাই বাস্তবতা। তো সেই দূরত্বের কারণে এখন তারা না রাজপথে, না তারা যমুনাতে, না তারা সচিবালয়, না তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে, না তারা ডাকসুতে, না তারা কোনো হলের রাজনীতিতে, কোথাও তারা নিরাপদ নন। এমনকি শাহবাগে রাত্রি 10টার সময় তারা 2-3 জন লোক একা একা দাঁড়িয়ে থাকবেন, এই পরিস্থিতি এখন আর তাদের নেই। এটাই বাস্তবতা। এখন সেই বাস্তবতায় দুটো দল, এনসিপি এবং গণ অধিকার, এরা তাদের যে মূল যে কক্ষপথ, সেই কক্ষপথ থেকে তারা আলাদা হয়ে গেছে। নুরুর যে কক্ষপথ, সেই কক্ষপথটা আওয়ামী লীগ জমানাতে একভাবে ছিল। গত 1 বছরে সেটা 3টা বাঁক নিয়েছে। প্রথমত তিনি বিএনপির সঙ্গে ছিলেন, তারপর সেখান থেকে জামাতের সঙ্গে তিনি জামাত এবং যাকে বলা হয় চরমোনাই পীর সাহেবের যে সংগঠন, সেখানে তিনি আসার চেষ্টা করেছেন বা এসছেন। তারপরে আবার কাউকে কোনো কিছু না বলে তিনি আবার জাতীয় পার্টির অফিসে যে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন, বলা হয়ে থাকে যে এর পেছনে সুদূর প্রসারী হাত আছে। তাকে আক্রমণ করা, তার লোকদেরকে পেটানো, তার অফিস আক্রমণ করা, এর পেছনে চলমান রাজনৈতিক মদত আছে এবং এটা নিঃসন্দেহে আওয়ামী লীগ, ছাত্রলীগ নয়। মানে তারই আপনজন। এটা বিএনপির হতে পারে, জামাতের হতে পারে, সেনাবাহিনীর লোক হতে পারে, ডক্টর ইউনূসের লোক হতে পারে, হোয়াট এভার মেবি। বাট তাকে যেভাবে এবং তার দলকে যেভাবে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, এখান থেকে আসলে রিভাইভ করা 1% সম্ভাবনা থাকে। তার জন্য এখন রিভাইভ করা 99% ক্ষেত্রে অসম্ভব, আর 1% সম্ভব। গেল এটা। অন্যদিকে নাহিদরাও কিন্তু কক্ষচ্যুত হয়েছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে যে দাপট দেখাতেন, সচিবালয় তাদের যে দাপট ছিল, অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে যেভাবে কেয়ার করত, পাত্তা দিত, সেই জায়গাটা এখন আর নেই। এবং সেখান থেকে এই দুটো দল, যারা কক্ষচ্যুত, হতাশাগ্রস্ত এবং ইতিমধ্যে অতিরিক্ত বদনাম কামিয়ে ফেলেছেন, এই দুটো দল একত্র হয়েছে। এক্ষেত্রে ভালো ফলাফল আসার সম্ভাবনা 1%ও না। অনেক সময় অনেক বড় বড় কোম্পানি মার্জার হয়, বড় বড় প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এক হয়, কিন্তু তাদের একটা সাকসেস রেশিও থেকে প্রেজেন্ট। যেমন জার্মানির সময়, জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বেশ কয়েকটা কোম্পানি মিলে তারা এই ভক্সওয়াগন কোম্পানি তৈরি করলো।